আসসালামু আলাইকুম শ্রদ্ধার সবাইকে। পবিত্র ঈদুল আজহার ঈদ মুবারক। সারা বিশ্বের ছড়িয়ে ছিটে থাকা সকল মুসলিম উম্মার প্রতি ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের সবার জীবন। আজকে আমাদের শ্রদ্ধেয় লিডার জনাব তারিম ভাইয়ের সাথে আলোচনা করব আমরা ঈদের সাথে রাজনীতিবিদদের ভাবনা কিভাবে মিশে আছে। ঈদকে কেন্দ্র করে বিভিন্ন দলের নেতা কর্মীরা কিভাবে ছুটে চলেছেন এ প্রান্ত থেকে ও প্রান্তে। সাথে সাথে আমরা সাধারণ জনগণ হিসেবে কি সুবিধা পাচ্ছি কিংবা দুর্ভোগ পোহাতে হচ্ছে। আসুন আমরা চলে যাচ্ছি তামিম ভাইয়ের কাছে। তামিম ভাই, আসসালামু আলাইকুম এবং ঈদ মুবারক। যারা মামুনুর সাহেব, আপনাকে ঈদ মোবারক এবং আপনার সুপ্রিয় দর্শকদেরকেও ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা। আপনাকে ঈদের শুভেচ্ছা এবং যারা শুনছেন সকলকে জানাচ্ছি আরেকবার ঈদের মহিমায় উদ্ভাসিত হয়ে আমাদের জীবন যেন হয় অন্যের জন্য। আমরা যেন নিবেদিত প্রাণ হিসেবে সারা জীবন কাটিয়ে পরপারে পরম রবের সান্নিধ্য লাভ করতে পারি। এই হোক আমাদের কুরবানি ঈদের মহান মহিমা। তানিম সাহেব, আমি রাজনৈতিক ভাবনায় ঈদ উল ফিতর বা ঈদ আমি কেন বলছি, কারণ রাজনীতিকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ তথা বাংলাদেশের বাইরে বাংলা ভাষাভাষী যারা আছি, বিভিন্ন দেশে অবস্থান করছি, কেমন জানি আমাদের মধ্যে এক ধরনের উন্মাদনা বা উল্লাস কিংবা রাজনৈতিক সক্রিয়তা কাজ করছে। এ ব্যাপারটুকু দিয়ে আমি শুরু করতে চাই। কাইন্ডলি আপনি আপনার মতামতটুকু ব্যক্ত করুন প্লিজ। আসলে একটা কথা আপনি শুরুতে বলেছিলেন, বা আমাদের আজকের আলোচনার যে বিষয়বস্তু, যে রাজনীতিবিদদের ঈদ, বা আসলে রাজনীতিবিদদের ঈদ বলতে শুধুমাত্র তাদের যে ব্যক্তি বা পরিবার কেন্দ্রিক আমেজটা থাকে না, পাশাপাশি জাতীয় এবং রাজনৈতিক পর্যায়ে তাদের যে কর্মকাণ্ড, এগুলোই একটা বহিঃপ্রকাশ থাকে ঈদের উৎসবে। সেক্ষেত্রে এবারের ঈদটা একটু ব্যতিক্রম এই কারণে, কারণ আপনি জানেন বাংলাদেশে 5ই আগস্ট 2024 পরবর্তী সময়ে এক ধরনের রাজনৈতিক অনিশ্চয়তা এখনো বিরাজ করছে। একটা পতিত সরকার যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে গেছে, এবং এর পরবর্তী সময়ে ছাত্রদের এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সদিচ্ছায় একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। কিন্তু এখন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার প্রায় 10 মাসের মধ্যে রাজনৈতিক দলগুলোর একটাই চাওয়া পাওয়া, সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক নির্বাচন। যেহেতু নির্বাচনের রূপরেখা বা বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মনে এক ধরনের শঙ্কা বিরাজ করছে, সেজন্য এই ঈদটা তাদের জন্য অনেকটা শঙ্কাময় ছিল। কিন্তু ঈদের আগের দিন আমরা মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি আহ, নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিলেন, যে আগামী 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটা দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে। এবং জি। এটা শোনার পরে বাংলাদেশের রাজনীতিতে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন যে অন্তত আমরা যে একটা রূপরেখা পেয়েছি প্রাথমিকভাবে, সেটা পেয়েও অনেকে সন্তুষ্ট। আবার অন্যদিকে বৃহত্তর যে সকল রাজনৈতিক দলগুলো, তারা আসলে এই সময়ের সাথে বিভিন্ন সমীকরণের হিসাব মিলাচ্ছেন। যেমন এপ্রিলের সময়টুকু আমরা জানি সেখানে রমজানের একটা বিষয় আছে, পহেলা বৈশাখ, এবং আবহাওয়ার দিক থেকেও সেটা অনেকটা অনুকূলে না। এগুলোর চুলছেড়ে বিশ্লেষণ আসলে রাজনৈতিক দলগুলো গতকালকে ঈদের দিন আমার কাছে মনে হয় যতটুকু কুরবানির যে বিষয়বস্তু, এগুলো থেকেও তারা সবাই অনেকটা রাজনৈতিক মুখী এবং রাজনৈতিক চিন্তা চেতনা আমরা দেখেছি। লন্ডনে আমরা এখানে বাংলাদেশ জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে একসাথে আমরা ঈদের নামাজ আদায় করেছি। ঠিক ঈদের নামাজের পরপরই আমরা উপলব্ধি করলাম উনি তাড়াতাড়ি বাসায় চলে গেলেন, এবং বাসায় গিয়ে বাংলাদেশ জাতীয় দল বিএনপির যে স্থায়ী কমিটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, তাদের সাথে উনি স্কাইপে আলোচনার মাধ্যমে বৈঠকে বসে যান। তার মানে কি, মানে ঈদের নামাজ শেষ করেই উনি কিন্তু রাজনৈতিক মঞ্চে বসে গেছেন। এটাই আসলে রাজনীতিবিদরা সার্বজনীন, তো ওরা আসলে ঈদটা আসলে একটা শৈশবের সাথে জড়িত, একটা নিজের পারিবারিক একটা আমেজের সাথে জড়িত। কিন্তু রাজনীতিবিদরা তো সার্বজনীন, দেশের সার্বিক মানুষের চিন্তা চেতনার ওনাদের চিন্তা মনে রাখতে হয়। সেখান থেকে ওনাদের ঈদটা আসলে ভাগ হয়ে যায় এগুলা। আর অন্যদিকে রাজনৈতিক যে অনিশ্চয়তার কথা আমরা বললাম, সে অনিশ্চয়তা মাথায় রেখে আসলেই এবারের ঈদটা রাজনীতিবিদদের জন্য অনেকটা কঠিন ছিল বলা চলে।
থ্যাংক ইউ আপনার এক্সপ্লেনেশনের জন্য। যেহেতু আপনি ঈদ দিয়ে শুরু করছেন, আমি একটা ব্যাপার ক্লিয়ারলি জানতে চাই আসলে। রাজনীতিবিদরা কি আমাদের দেশের পূজা পার্বণ, ঈদ, আই মিন রাষ্ট্রীয় বা ধর্মীয় অনুষ্ঠানগুলোকে টার্গেট করে জনসম্পৃক্ততা বাড়াতে চায়? নাকি ওই সময়টুকু উনাদের জন্য মুখ্য সময় উনাদের কথাগুলো বলার জন্য? হ্যাঁ, আপনার ধারণা সঠিক। রাজনীতিবিদরা আসলেই এ ধরনের সুযোগগুলো কাজে লাগাতে চায়। কারণ কেননা আমরা সারা বছর আমরা বিভিন্ন হিসাব নিকাশের মধ্যে থাকি। কিন্তু যখন ঈদ বা আমাদের বড়, বড় ধরনের পূজা পার্বণ কোনো ফেস্টিভালে আমরা নিজেদেরকে একটু সংকীর্ণতার জায়গা থেকে যখন একটা বৃহৎ পরিসরে আনি, বৃহৎ পরিসরে উপস্থাপন করি, আমাদের মনের বিকাশ ঘটে। ঠিক সেই সময়টাকে রাজনীতিবিদরা আসলেই কাজে লাগাতে চায়। মানুষের মনের মণিকোঠায় নিজের স্থান করে নিতে চায়। এবং রাজনৈতিক সুবিধা আসলে ওখান থেকেই আসে। সহমর্মিতা এবং ধন্যবাদ। আন্তরিকতার মধ্য দিয়ে। ধন্যবাদ। আসলে রাজনীতি একটি মহান প্রফেশনও বলা চলে। কারণ রাজনীতির মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা যায়। পাশাপাশি রাষ্ট্রের বিভিন্ন দপ্তরকে সঠিকভাবে কাজে লাগিয়ে রাষ্ট্রকে একটা উন্নত পর্যায়ে নিয়ে যায়। সে পর্যায়ে আপনি যে কথাটুকু শুরুতেই বলেছিলেন, ডক্টর ইউনূস সাহেব মাননীয় প্রধান উপদেষ্টা একটি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেছেন। বৈরী আবহাওয়া কিংবা অন্যান্য প্রতিকূলতা ছাড়া বাকি সবকিছু মিলিয়ে আপনারা কি মনে করেন রাজনীতিবিদ হিসেবে নির্বাচনের এটা একটা সময় রোড ম্যাপ হিসেবে ধরে নিতে পারেন? নাকি পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন? আসলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনি জানেন এই দলের সূচনাই হয়েছিল বহুদলীয় গণতন্ত্রের যিনি প্রবক্তা এবং বহুদলীয় গণতান্ত্রিক চর্চার মাধ্যমেই কিন্তু এই দলটা সৃষ্টি। তো গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশের শাসন ব্যবস্থা ফিরে যাক, সেটা আমাদের সবসময়ই চাওয়া। আমরা চাই না বাংলাদেশ খুব বেশি অনন্তকাল বা অনেক দীর্ঘ সময় একটা অগণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে যাক। সেই ক্ষেত্রে আমরা চেয়েছিলাম যে ডিসেম্বরের মধ্যে একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত নেতৃত্ব ফিরে পায়। তো যে ক্ষেত্রে আমরা আসলে এই সংকটকালীন সময়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে পেয়েছি। উনি উনার চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশের আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বাত্মকভাবে এবং ইভেন দেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, উনি কিন্তু এই সরকারকে শুরু থেকে সহযোগিতা করে যাচ্ছেন এবং এই সরকারের প্রতিটা সিদ্ধান্ত এবং কাজে সম্মান প্রদর্শন করতেছেন যতটুকু সম্ভব। বিএনপির পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা আসলে মনে ম আমরা 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 আসলে চাই বাংলাদেশ অতি দ্রুত একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসুক। সেদিক থেকে আমরা আসলে এপ্রিল পর্যন্ত এটা অনেক লম্বা সময়, যেহেতু এটা আপনারা নিজেই বললেন যে একটা বৈরী আবহাওয়া বা একটা বিভিন্ন প্রতিকূলতার বিষয় আছে। সেগুলো বিবেচনা যদি মাননীয় প্রধান উপদেষ্টা মনে করেন যে এই নির্বাচনটা আরেকটু আগানো সম্ভব উনার এখতিয়ারের মধ্য থেকে, তাহলে অবশ্যই আমরা চাই নির্বাচন এপ্রিলের আগে সংগঠিত হয়ে যাক। ধন্যবাদ। আসলে যেহেতু বাংলাদেশ ষড়ঋতুর দেশ, সেই হিসেবে বা এপ্রিল মাসটা বৈশাখ, জ্যৈষ্ঠর একটা সমন্বয়ে ঝড়, বৃষ্টি, খরা ইত্যাদি থাকতে পারে। সেজন্য আপনারা চাচ্ছেন এগিয়ে নিতে। আমি কিছু ভিডিও ক্লিপ দেখলাম, তারা বলছে যে দালালদের কথা শুনবেন না। উনি যদি মনে করে পরবর্তী ডিসেম্বরে নিয়ে যাবেন, তখন আপনাদের ভাবনা কি হতে পারে? উম এগুলো তো আসলে বলা খুবই কঠিন। আমাদের দলের একটা নীতি নির্ধারণী ফোরাম আছে এবং ওই ফোরাম থেকে আমাদের দলীয় সিদ্ধান্তগুলো জানানো হয়। তো হু, আমরা হু। অপেক্ষা করব আমাদের দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কি সিদ্ধান্ত দেয়। তবে আমরা এখন পর্যন্ত আস্থা রাখি বাংলাদেশ অচিরেই একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে যাবে এবং বাংলাদেশের কাঙ্ক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে। ধন্যবাদ। আমি এবং আমরা বাংলাদেশী নাগরিক হিসেবে আমরাও প্রত্যাশা করি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুব স্বাভাবিক হোক। দেশ উন্নতির চরম শিখরে পৌঁছুক। আপনি একটা কথা বলছেন তালিম সাহেব, যে আপনারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করেন। আমি একটা কথা জনগণের পক্ষ থেকে কিংবা আমার ব্যক্তিগত অভিমত থেকে জানতে চাই। আপনাদের দলে বিভিন্ন ধরনের ছোট রাজনৈতিক দলের নেতারা আছে। তারা ৫ই আগস্টের কিছুদিন পরে বারবার বলতেছিল নির্বাচন ২ বছরে না হোক অসুবিধা নেই। এখন তারা আবার বলতেছে নির্বাচন ডিসেম্বরে হতেই হবে। কিছু আপনাদের সিনিয়র নেতারা আছে যে কথাগুলো বলছে, যে শব্দগুলো চয়ন করছে উনাদের বক্তব্যে, এগুলো নিতান্তই দৃষ্টিকটু। আমি যে দেশের একজন সাধারণ জনগণ হিসেবে মনে করছি। একটি বহুদলীয় গণতন্ত্রকামী দলের পক্ষে এগুলো আপনি কিভাবে বিবেচনা করবেন? হ্যাঁ, আসলে আপনার এই বহুদলীয় গণতান্ত্রিক শব্দটার মধ্যেই আপনার প্রশ্নের উত্তর নিহিত আছে। যেহেতু আমরা বলি আমরা বহুদলীয় গণতন্ত্রের চর্চার বিশ্বাসী, সেহেতু আসলে গণতান্ত্রিক অবস্থা থেকে প্রত্যেকটা দল তার স্বাধীন মতবাদ, স্বাধীন মত প্রকাশ করতেই পারেন।
সেটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। সেটার এটাকে নিয়ে আমাদের কোনো বৈপরীত্য নাই। কিন্তু একটা বিষয় আপনি যেটা বলেছিলেন যে আমাদের কিছু সিনিয়র নেতা বিভিন্ন দৃষ্টিকটু কথাবার্তা বলছেন। আপনি জানেন কিনা জানি না, ইতিমধ্যে আমাদের দলের সর্বোচ্চ ২ জন মানে নীতি নির্ধারক নেতার বিরুদ্ধে দলের পক্ষ থেকে শোকজ নোটিশ গিয়েছিল এবং তাদেরকে এ ধরনের কথাবার্তা বলা থেকে নিবৃত্ত থাকার জন্য উৎসাহিত করা হচ্ছে। এমনকি তাদেরকে এই সতর্কবার্তার মধ্য দিয়ে আমাদের আরো যেসব নেতারা বিভিন্ন ধরনের বাংলাদেশের জন আকাঙ্ক্ষা বিরোধী কথাবার্তা বলেছেন, সেগুলোকে নিরুৎসাহিত করার জন্য দল থেকে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। ধন্যবাদ। জেনে খুব ভালো লাগলো যে যারা অতিরিক্ত কথা বলেন কিংবা বিরূপ শব্দ চয়ন করেন তারা যেন সতর্ক হয়ে যান। এটা আপনাদের দলীয় একটা সিদ্ধান্ত। ধন্যবাদ। এই জি। সিদ্ধান্ত অটুট থাকুক, অবিচল থাকুক। আমি একটা ভিন্ন ব্যাপারে কথা বলতে চাচ্ছি। ব্যাপারটা কমপ্লিটলি রাজনৈতিক বটে। ডক্টর ইউনূস সাহেব আমাদের ইংল্যান্ডের চার্লসের আমন্ত্রণে এদেশে আসবেন একটা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য। এটা কোনোভাবেই রাষ্ট্রীয় সফর নয়। এটা হচ্ছে রাজপরিবারের বা রাজার সিদ্ধান্ত অনুযায়ী একটি বছরের একটা নির্দিষ্ট সময়ে সারা ওয়ার্ল্ড থেকে জাস্টিফাই করে বা ওনার সার্চ কমিটির মাধ্যমে বিভিন্ন জনদেরকে অ্যাওয়ার্ডটা দিয়ে থাকেন। সে ব্যাপারে ইউনূস সাহেব লন্ডনে আসবেন। এখন আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীরা জড়ো হচ্ছেন ওনাকে প্রতিহত করার জন্য। শব্দগুলো আমি রিপিট করছি, প্রতিহত করার জন্য, প্রতিরোধ করার জন্য। যেখানেই পায় ওনাকে প্রতিরোধ করবে। আপনি কি মনে করেন এই প্রোগ্রামটুকু যারা করতে চাচ্ছে তাদেরকে আমরা কি বলতে পারি বা তাদের উদ্দেশ্যে আমরা কি মেসেজ দিতে পারি? আসলে ১ম বিষয় হচ্ছে আপনি সুন্দর একটা প্রশ্ন করেছিলেন। যদিও এটা আমাদের ঈদের ভাবনার সাথে নাই। কিন্তু খুবই এই মুহূর্তে রাজনীতির জন্য বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি অবশ্যই অবগত আছেন যে অ্যাওয়ার্ডটা উনি নিতে আসতেছেন সেটা হচ্ছে কিং চার্লস থার্ড হারমোনি অ্যাওয়ার্ড। এটা ইয়েস। ব্রিটিশ কিংস ফাউন্ডেশনের একটা অ্যাওয়ার্ড, যেটাতে আমরা দেখেছি গত বছর এই পুরস্কারটি গ্রহণ করেন একজন এই বিশ্বের একজন জাতিসংঘের সাবেক মহাসচিব মাস। বান কি মুন। উনি এই অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড হন এবং উনি এই পুরস্কারটি গ্রহণ করেন। তো এই বছর কিংস ফাউন্ডেশন সিদ্ধান্ত নেয় বাংলাদেশের একজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই পুরস্কারে ভূষিত করবেন। এবং আমরা ইতোমধ্যে দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমনকে কেন্দ্র করে লন্ডনে বসবাসরত প্রায় ৮ লাখ বাঙালির মধ্যে এক ধরনের উচ্ছ্বাস বিরাজ করছে। কেননা বাংলাদেশের বাহিরে যদি কোনো দেশ গত আগস্ট বিপ্লবে খুব বেশি ভার্চুয়ালি বলি এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে সরব ছিল এবং ব্রিটেন তার মধ্যে অন্যতম। এবং এখানকার মানুষ বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা ১৯৭১ সালেও রেখেছিলাম এবং ২৪ যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে ব্রিটেনের বসবাসরত বাঙালিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। তো যারা আসলে উনাকে যেই শব্দগুলো আপনি বললেন, প্রতিরোধ, প্রতিবাদ এই সকল কথাগুলো বলছেন, ওরা আসলে অর্বাচীন। আমি অর্বাচীন বলবো এই কারণে, বাংলাদেশে গত ১৭ বছরে, শুধুমাত্র গত ১৭ বছরের কথা বললে ভুল হবে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পরবর্তী সময় থেকে এই দলটা বিভিন্ন সময়ে সময়ে অগণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে গেছে এবং তারা পতিত হয়েছে বাংলাদেশের মানুষের মণিকোঠা থেকে নিগৃহীত হয়েছেন বহুগুণে। সেটা আমরা ৭৫-এ দেখেছি, সেটা আমরা ২৪-এ দেখছি। কিন্তু এরপরও তাদের হৃদয়ে বোধোদয় হচ্ছে না যে বাংলাদেশের জনগণ কি চায়। তাদের এই অতিকথন, তাদের এই দৃষ্টিকটু শব্দচয়ন, এগুলো বাংলাদেশের মানুষের মন থেকে তাদেরকে হাজার মাইল দূরে নিয়ে গেছে। যার কারণে দেখেন আজকে তাদের দলের প্রধান আজকে একটা দেশে গিয়ে আশ্রয় নিচ্ছেন। একজন মুসলমান হিসেবে তার যে কুরবানিতে অংশগ্রহণ করার কথা, তার যে কুরবান দেওয়ার কথা, সেটাও আজকে তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাহলে সে জনবিচ্ছিন্ন। সেই জনবিচ্ছিন্ন জায়গা থেকে ২-৪ জন লোক আসলে কি বলল সেটা বাংলাদেশের যে ব্রিটেনে যে আমরা জানি বিভিন্ন হিসাবে বলা আছে যে প্রায় ৮ লাখ বাঙালি ব্রিটেনে জি। বসবাস করেন। এই সকল ২-৪-৫ জনের কথাই আসলে এই ৮ লাখ বাঙালির মনে কোনোভাবেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে নথিবাচক ধারণা দিব না। এবং আমি যতটুকু আমি কথা বলেছি গতকালকে বাংলাদেশের এখানে যে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্সের একজন নেতার সাথে, যিনি আমার সাথে বলেছিলেন যে উনারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা নাগরিক সংবর্ধনা দিবেন এবং শুরুতে সম্ভবত উনারা এটাকে বৃহৎ পরিসরে করার চিন্তা ভাবনা থাকলেও একটা
আহ, নিরাপত্তা এবং বিভিন্ন ধরনের ইস্যুতে ওনারা এটাকে সংকীর্ণ পরিসরে বা সংক্ষিপ্ত পরিসরে করবেন। আরেকটা কথা আপনি যে এটা বললেন, এটা ইফেক্টটা জি বাংলাদেশে 5ই আগস্ট পরবর্তীতে আমরা তো দেখেছি বাংলাদেশ থেকে পতিত স্বৈরাচারদের দোসররা এখানে আসছে এবং এসে বিভিন্ন ধরনের রাজনৈতিক আশ্রয়ের জন্য ওনারা এই ব্রিটেন গভর্নমেন্টের কাছে ধর্ণা দিচ্ছেন। তো ওনাদের মাথায় এটুকু রাখা উচিত, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো রাজনৈতিক কিংবা ব্যক্তিগত সফর এখানে আসছেন না। দ্যাটস দ্য পয়েন্ট। উনি হ্যাঁ, আসতেছেন ব্রিটেনের রাজ পরিবারের বিশেষ আমন্ত্রণে। তাহলে এখানে রাজ পরিবারের কোনো অতিথিকে যদি কেউ অসম্মান করে, অশ্রদ্ধা করে, বাঙালি হিসাবে এটা আমরা আশা করি না, কিন্তু আওয়ামী লীগের কাছ থেকে আমরা আসলে এর বেশি ভালো কিছু খুব একটা আমরা প্রত্যাশাও জায়গাও রাখি না, কারণ তাদের কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড এর আগেই বাংলাদেশের জনগণের কাছে অপ্রত্যাশিত। সেই অপ্রত্যাশিত জায়গা থেকে তারা আসলে এই ধরনের কর্মকাণ্ড করতে পারেন, কিন্তু করলে তারা এই ব্রিটিশ গভর্নমেন্টের তীব্র ও তীব্র সমালোচনার মধ্যে পড়বেন এবং এটার ফলে বাংলাদেশে যারা আহ, এখানে যে অ্যাসালাম সিকার যারা আছেন, রাজনৈতিক আশ্রয়ে যারা আছেন, তাদের জন্য খুব ভালো একটা প্রভাব পড়তে পারে। কেননা আমরা জানি ব্রিটেন গভর্নমেন্ট কিছুদিন আগে কিন্তু একটা নোটিশ জারি করেছেন যে ওনারা অ্যাসালাম দেওয়ার ক্ষেত্রে মানবতা বিরোধী অপরাধে যেসব অপরাধীরা অ্যাসালাম সিক করতেছেন, যারা তাদেরকে কিন্তু এই রাজনৈতিক আশ্রয় দেওয়ার ব্যাপারে ব্রিটেন গভর্নমেন্ট একটু চিন্তা ভাবনা করে দিবেন এবং এগুলোর বিষয়ে অধিকাংশ ক্ষেত্রে আমরা ইতিমধ্যে দেখেছি, যেহেতু আমরা একটা আইনি প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত, আমরা একটা লিগাল প্র্যাকটিসের সাথে জড়িত আছি, সেক্ষেত্রে আমরা দেখি যে বেশ কয়েকজনের রাজনৈতিক আশ্রয় প্রার্থিতা বাতিল করা হচ্ছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে এই সকল সিদ্ধান্তগুলো আসতেছে। তো এই পরিস্থিতির মধ্যে দিয়েও যদি তারা ব্রিটেনের রাজ পরিবারের আমন্ত্রিত কোনো অতিথিকে অসম্মানের কোনো চেষ্টা তারা করে, এটা অবশ্যই তাদের যে ভিসা সংক্রান্ত বিষয়, এটাতে প্রভাব ফেলার যথেষ্ট সুযোগ আছে। ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে ব্যাপারটা গুছিয়ে বলেছেন। যারা আসলে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করার জন্য আমাদের পরিচিত অনেকে আছেন। আমাদের চেম্বার রিলেটেড অনেকেই আমি দেখেছি। আপনারা যদি কেউ মনে করেন এই ভিডিওস গুলো কাজে লাগবে, এই ফটোগুলো কাজে লাগবে, আমাদের লয়ার তানিম ভাইয়ের সাথে কথার সাথে আমিও একমত। এই কাজগুলো আপনাদের ক্যারিয়ারের জন্য হিতে অনেকটাই বিপরীত হয়ে যেতে পারে। কারণ আমি আবারও রিপিট করছি, উনি রাজ পরিবারের রাজকীয় অতিথি হয়ে লন্ডনে আসছেন। এটা ওনার কোনো ব্যক্তিগত সফর নয়, কিংবা বাংলাদেশের পক্ষ থেকে এটা কোনো রাষ্ট্রীয় সফর নয়। এটা রাজা কিংস, আমাদের যে কিংস, এই কিংস চার্লস হারমোনিয়াম অ্যাওয়ার্ড, দ্যাট মিনস রাজার ব্যক্তিগত একটা অ্যাওয়ার্ডের জন্য ওয়াল থেকে যে নমিনেটেড পার্সন আছে, ডক্টর ইউনূস সাহেব হচ্ছেন ওয়ান অফ দেম। এম আই রাইট, মিস্টার তানিম? জি, জি, জি। এটাই, ধন্যবাদ। আমি একটু আপনাদের দলীয় ব্যাপারে দু একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে গিয়ে গতকাল আমরা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম অ্যান্ড নিউজের মাধ্যমে দেখলাম আপনারা একসাথে আপনাদের নেতাকে কেন্দ্র করে ঈদের জামাত আদায় করেছেন। এখানে কি কোনো বিশৃঙ্খলা হয়েছিল নাকি অতি উচ্ছ্বাসের জন্ম নিয়েছিল? একটু যদি বলেন প্লিজ। আসলে আহ, বাংলাদেশের একটা আপনার কথার প্রসঙ্গ ধরে বলতে চাই, বাংলাদেশে আসলে সবসময় আমরা একটা বিএনপি মিডিয়া কুয়ের শিকার হয় বিভিন্ন ভাবে। তো আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে জনাব তারেক রহমানের কিছু বক্তব্যকে কাটিং করে সেটাকে নিয়ে দলীয় নেতারা বিশৃঙ্খলা করতেছেন, এরকম শিরোনামে অনেকগুলো গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয়েছে। আসলে আমি নিজেই প্রত্যক্ষভাবে সেখানে ছিলাম এবং ঈদ জামাত আদায় করি। জনাব তারেক রহমান বাংলাদেশের, আমি 18 কোটি, রাজনৈতিক গতানুগতিক ভাষায় 18 কোটি জনগণের প্রতিনিধিত্ব না বললেও বাংলাদেশের বৃহৎ একটা অংশের রাজনৈতিক প্রতিনিধি। সেক্ষেত্রে এগ্রি। উনার মতো একজন লোককে পেয়ে, নেতাকর্মী বলি, বাংলাদেশের সাধারণ যারা বাংলা ভাষাভাষী আমরা যারা এখানে উপস্থিত আছেন, সবার মধ্যে এক ধরনের উচ্ছ্বাস বিরাজ করবে, এটা স্বাভাবিক। আর তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে, যেমন আমরা আজকে দেখেছি বাংলাদেশের আমাদের ইন্টারিম গভর্নমেন্টের চিফ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব, উনি ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন, সেখানে একটা প্রোটেকশনের বিষয় ছিল, সেটা একটা এটা এটা বাইন্ডিং ছিল। এটা দেখেছিলাম আমরা, তাদেরকে একটা জনগণকে একটা পর্দার এক পাশে রাখা হয়েছে এবং উনি এক পাশ দিয়ে যাচ্ছেন। তো এই যে শৃঙ্খলার বিষয়টুকু, কিন্তু আমরা জানি ব্রিটেনে ওনাদের যে সকল সরকারি লোকজন বা এদেরকেও কোনো ধরনের এরকম কোনো ধরনের প্রোটোকল প্রোটেকশন দেওয়া হয় না। সেক্ষেত্রে জি, আমাদের বাংলাদেশের একজন নেতাকে তো আর ওনারা সরকারের পক্ষ থেকে এরকম কোনো নিরাপত্তা দিবে না। তো নিরাপত্তা জটিলতা সবকিছু মিলিয়ে নেতাকর্মীরা ওনার কাছে যাওয়া উৎসুক, এই অবস্থাগুলোতে একটু হিমশিম পড়তে হয়ই, এটা প্রতিবারই হয়।
এটা আসলে খুব বাড়তি কোনো ধরনের উচ্ছৃঙ্খল বা বিশৃঙ্খল কোনো আচরণ নয়, বরং আমরা দেখেছি উনার আমাদের বাংলাদেশি জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এখানে ব্রিটেনে বসবাসরত অন্যান্য যেসব মুসলিম দেশের জনগণ এই ঈদ জামাত আদায় করছেন, তারা বারবার উৎসাহ নিয়ে বলতেছেন যে কি হচ্ছে, উনি কে, হু ইজ হি? তো আমরা বা আমাদের নেতাকর্মীরা সবাই আবেগের ছলেই বলতেছেন যে উনি হচ্ছে আমাদের বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী, এবং যার কারণে উনাকে পেয়ে আমরা অনেক উচ্ছ্বাস প্রকাশ করছি। তো এটা দেখে দেখলাম যে অন্যান্য দেশেরও কয়েকজন লোকজন এগিয়ে আসতেছিলেন উনাকে দেখার জন্য, উনার সাথে একটু প্রেমবন্দী হওয়ার জন্য। এই হ্যাঁ, এটা হচ্ছে আসলে এটা বিষয়। তারিক সাহেব আমি থামাচ্ছি। এটা অস্বীকার করার কোনো জো নেই। উনি মিস্টার তারেক রহমান সাহেব উনি ব্যক্তিগতভাবে কে? তার চেয়ে বড় পরিচয় উনি সাবেক রাষ্ট্রপতির ছেলে, সেনাপ্রধানের ছেলে, সাবেক কয়েকবারে নির্বাচিত প্রধানমন্ত্রীর ছেলে। সো উনার ব্যক্তিগত পরিচয়, উনার গ্রহণযোগ্যতা কিংবা আমার নেইম অ্যান্ড ফেম নিয়ে কথা না। আমার কথাটা হচ্ছে একজন নেতার সাথে দেখা করতে যাবেন কিংবা একজন সেলিব্রিটির সাথে দেখা করতে যাবেন কিংবা একজন প্রখ্যাত ব্যক্তির সান্নিধ্যে আপনি যাবেন। আমি ব্যক্তিগতভাবে গিয়ে বিশৃঙ্খলাটুকু করার কি দরকার? আমাদের কি ব্যক্তিগত এই বোধটুকু নেই? যে একটা ঈদের জামাতে যাই কিংবা একটা কনফারেন্সে যাই। যেমন দেখলাম আপনাদের যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের দোয়া মাহফিল অনুষ্ঠানে উনি বারবার বলতে হচ্ছে, "এই শামীম, ওই শামীম" ইত্যাদি, ইত্যাদি। হোয়াই? আমরা কেন চুপ হচ্ছি না? আমরা কেন সভ্য হচ্ছি না? আমরা কেন বুঝতে চাচ্ছি না এগুলো পাবলিক প্রোগ্রাম? এটা হচ্ছে আমার প্রশ্নটা আপনার কাছে প্লিজ। আপনার এই প্রশ্নের উত্তরটা আসলে আমার দলীয় অবস্থান থেকে না। আমরা জাতিগতভাবেই আমরা হয়তো মানে কিছুটা আবেগপ্রবণ এবং কিছুটা বিশৃঙ্খলও বটে। অতি আমাদের উৎসাহী মধ্যে বটে না? আমরা কিছুটা অতি উৎসাহিত মনে হয়। আমরা অতি উৎসাহীও। হ্যাঁ, জি, আপনি ঠিকই বলেছেন, আমরা অতি উৎসাহী। তো সেই জায়গা থেকে আসলে এই শৃঙ্খলাগুলো আমাদের মধ্যে কেন যেন আসছে না। আমরা ব্রিটেনের মতো একটা জায়গায় কিন্তু এদেশে কিন্তু গণতান্ত্রিক চর্চা হয়। এদেশে জি, সভ্যতার চর্চা হয়। সেই জায়গা থেকে আমরা আসলে আপনার প্রত্যাশা আমি সম্মান জানাচ্ছি। অবশ্যই আমাদেরকে আরো বেশি সতর্ক হওয়া উচিত। আর আরেকটা বিষয় আমি বলে রাখি, এইবারে প্লিজ। খুব বেশি উচ্ছ্বাসের একটা কারণও আছে। আমরা যতটুকু জানি ইতিমধ্যে এবং আমাদের প্রত্যাশাও, ইতিমধ্যে নির্বাচনের একটা প্রাথমিক রূপরেখাও দেওয়া হয়েছে। তারেক রহমান সবকিছু ঠিক থাকলে উনি এবছরের মধ্যেই ব্রিটেন থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করার কথা। সেক্ষেত্রে নেতাকর্মীরা মনে করছেন যে উনার সাথে হয়তো সম্ভবত সব ঠিক থাকলে এইটাই উনার সাথে ব্রিটেনে শেষ একটা ঈদ উদযাপন। সেক্ষেত্রে আবেগের জায়গাটাও একটু বেশি আ ছিল আরকি। এবং শুধুমাত্র ঈদ জামাত না বা যেকোনো প্রোগ্রামে যখন তারেক রহমান আসেন, উনারা মনে করতেছেন তারেক রহমান আগামীতে খুব শীঘ্রই সময়ে বাংলাদেশে চলে যাবেন। সেজন্য উচ্ছ্বাসের জায়গাটা একটু বেশি। বাট আপনার কথা আমি সম্মান জানাচ্ছি এবং আমাদেরকে অবশ্যই আরো সভ্য হতে হবে। সেটা তারেক রহমান কেন্দ্রিক না। যেকোনো চর্চাই, যেকোনো কর্মকাণ্ডে আমাদেরকে সভ্যতার আ সর্বোচ্চ ধৈর্য নিয়ে আমাদেরকে কাজগুলো সম্পূর্ণ করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি শেষের দিকে চলে আসছি। তানিম সাহেব আমি আপনাকে শেষের দিকে যে কথাটুকু বলতে চাই, কুরবানি হচ্ছে ত্যাগের, কুরবানি হচ্ছে মহিমার, কুরবানি হচ্ছে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দেওয়ার। যেহেতু আমরা বলছি ঈদ ভাবনায়, আমাদের এই স্যাক্রিফাইসিং মান্থ কুরবানির পর থেকে আমরা কি চাইলেই রাজনৈতিক প্রতিহিংসাগুলোকে কুরবানি দিতে পারবো? আমরা চাইলেই কি পারিবারিক দ্বন্দ্বগুলোকে কুরবানি দিতে পারবো? আমরা চাইলেই কি পারস্পরিক সাংঘর্ষিক অবস্থা থেকে বের হয়ে সমাজে সাম্য প্রতিষ্ঠা করতে পারবো? এ ব্যাপারে আপনার ব্যক্তিগত ভাবনাটুকু যদি ঈদের ভাবনার সাথে মিলিয়ে শেয়ার করেন প্লিজ। দেখেন, আসলে সৌহার্দ্য সম্প্রীতির যে জায়গাটা আপনি বলেছেন, বাঙালি আমরা জাতিগতভাবেই সৌহার্দ্য সম্প্রীতির বিষয়ে খুবই উদার। তবে আমরা আমাদের মন থেকে যেই আপনি যে বিষয়গুলা বললেন, এগুলো পুরোপুরি নিবৃত করা না গেলেও আমাদের মধ্যে যে রাগ, রাজনৈতিক প্রতিহিংসা, প্রতিরোধ, প্রতিঘাত, এগুলো পুরোপুরি নিবৃত করতে না পারলেও আমি মনে করি ২৪ এর যে বিপ্লব, এই বিপ্লব থেকে মানুষকে শিক্ষা নেওয়া উচিত। বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক নেতৃবৃন্দকে শিক্ষা নেওয়া উচিত, এবং এই শিক্ষা নিয়ে আমরা এগুলোকে পুরোপুরি নিবৃত করতে না পারলেও আমরা আমাদের রাজনৈতিক প্রতিহিংসা, প্রতিরোধ, প্রতিযোগিতার বিষয়গুলোকে অনেকটা আমরা সংকুচিত করে আগামীর বাংলাদেশকে সৌহার্দ্য সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিশ্ববাসীর কাছে আমরা প্রতিস্থাপন করতে চাই, এবং সে লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সর্বোচ্চ অংশগ্রহণ রাখবে, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং আপনি জানেন আমাদের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত উদার। উনি অগণতান্ত্রিক এবং প্রতিহিংসার রাজনীতির কাছে বরাবরই আপোষহীন, এবং উনি বাংলাদেশে এক সৌহার্দ্য সম্প্রীতির রাজনীতি
পরিস্থিতি বিরাজ করার জন্য উনি দৃষ্টান্ত রেখে গেছেন। দেখেন একজন সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী এত নির্যাতন তার উপর বাংলাদেশে আমি মনে করি রাজনৈতিক নির্যাতনের শিকার জিয়া পরিবারের থেকে আর কেউ হয় নাই এত বেশি। তো সেই জায়গা থেকে উনি কিন্তু আজ পর্যন্ত কোনো ধরনের প্রতিহিংসা বা প্রতিরোধমূলক বা কোনো ধরনেরই কোনো মন্তব্য বা নেতাকর্মীদেরকে ক্ষিপ্ত করে দেওয়ার কোনো চেষ্টা উনি করছেন না। বরংস উনি প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে সৌহার্দ্য সম্প্রীতির এক উন্নয়নশীল বাংলাদেশ গড়ে তোলার জন্য উনার এই বৃদ্ধ বয়সে এসেও উনি নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত কর্মী হিসাবে আমরাও সেই ধারায় কাজ করছি। থ্যাংক ইউ। আল্লাহ আমাদের বেগম জিয়াকে সুস্থতা দান করুক। আমি আল্লাহর কাছে দোয়া করছি এবং সবার পক্ষ থেকে উনার জন্য দোয়ার দরখাস্ত রাখছি। আল্লাহ যেন উনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। দেশ এবং জাতির জন্য উনি যেন ভালো কিছু করতে পারেন। যেহেতু আপনার জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সংশ্লিষ্ট, আমি একটা রেলেভেন্ট কোয়েশ্চেন করতে চাই। এই কুরবানিতে আল্লাহ পাক সিদ্ধান্ত সেটা ছিল। অনেকের পক্ষেই শক্তি কিংবা সামর্থ্য ছিল না কুরবানি দেওয়ার। আপনারা কি দলীয়ভাবে যারা কুরবানিতে অংশগ্রহণ করতে পারে নাই কিংবা কুরবানি করতে পারে নাই তাদের জন্য কিছু করেছেন? আসলে এই বিষয়গুলো তো আমাদের একদম চেইন আকারে হাইকমান্ড থেকে আসে না। তবে আমাদের আপনি জানেন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রায় বাংলাদেশের ৬৪ জেলার আনাচে কানাচে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অসংখ্য নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী আছেন। এবং আমাদের বিভিন্ন ব্যবসায়িক মহল বলি এবং প্রবাসী বলি, আমাদের যে সকল নেতাকর্মীরা বা আমাদের শুভাকাঙ্ক্ষীরা আছেন তারা তাদের ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য উনারা কোরবানির ব্যবস্থা করেছেন, আমরা খবর পেয়েছি। এটা আসলে আমাদের দলীয়গতভাবে ওইভাবে চেইন আকারে না হলেও এবং আমরা দৃশ্যমান অনেক জায়গায় আমরা দেখেছি বাংলাদেশের জাতীয় দলের পক্ষ থেকে আমাদের নেতাকর্মীরা অসহায় দুস্থদের মাঝে কুরবানির মাংস বন্টন থেকে শুরু করে ওনাদের সাথে ঈদ ভাগাভাগি করার বিষয়গুলো উনারা করে যাচ্ছেন। থ্যাংক ইউ। আল্লাহ আপনাদের কোরবানি কবুল করুক। না, আমি ব্যক্তিগতভাবে কয়েকজন আমাকে একটু মেসেজ দিয়ে জানিয়েছেন, বিএনপিপন্থী যারা আছেন কিংবা জুলাইয়ের আহত কিংবা যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের জন্য তহবিল সংগ্রহ করে কুরবানি দেওয়া হয়েছে এবং যথাসাধ্য সামর্থ্য অনুযায়ী তাদের পরিবারকে সহায়তার চেষ্টা করা হয়েছে। সেখান থেকে আমার এই কোয়েশ্চেনটা করার ছিল। হ্যাঁ, আমি শেষের দিকে চলে আসছি। প্রায় শেষ। ধন্যবাদ রহিম সাহেব, আপনি সময় দেওয়ার জন্য। শেষের দিকে আপনার কাছে আমি জানতে চাবো, আগামী প্রজন্মের জন্য ঈদ ভাবনায় অর্থাৎ রাজনীতিটা কি কেন্দ্রিক হওয়া উচিত এবং তারা আদৌ রাজনীতিতে আগ্রহ ফিরে পাবে কিনা? ঈদ ভাবনা থেকে আপনি যদি তাদের প্রতি কোনো বার্তা দিতে চান, প্লিজ। ঈদ ভাবনা থেকে আমরা অনেক সম্ভাবনা দেখি। কারণ আমরা দেখতেছি যে ২৪ পরবর্তী সময়ের ২ টা ঈদ আমরা রমজানের ঈদুল ফিতর এবং ঈদুল আযহা ২ টা ঈদ দেখেছি এবং ২ টা ঈদেই বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস, আনন্দ, আবেগের জায়গা দেখছি। সেখান থেকে আমরা মনে করি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশের তরুণ সমাজ অবশ্যই ভূমিকা রাখবে এবং ২৪ এর বিপ্লব বাংলাদেশের আগামী তরুণদেরকে রাজনৈতিক সম্ভাবনার কথা বলে, আগামী তরুণদেরকে রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আভাস দেয়। সেই আভাসে বাংলাদেশের আগামীর তরুণ প্রজন্ম এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনার বিভিন্ন বক্তব্য, শব্দচয়নে কিন্তু তরুণদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করে যাচ্ছেন এবং বাংলাদেশের আমরা যে আমাদের বিএনপির যে নেতৃত্ব সেটাও কিন্তু তরুণ নির্ভর। আমরা আমাদের একজন নেতা যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যদিও উনার বয়স ৫৫ কিন্তু উনি মনের দিক থেকে তরুণ এবং উনার তরুণ বয়সেই কিন্তু বাংলাদেশের ৬৪ জেলা উনি চষে বেড়িয়েছেন এবং বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। উনার নেতৃত্ব আসলে আমরা মনে করি শুধু বিএনপি নয় সারা বাংলাদেশেই তরুণদের জয় জয়কার হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আপনার মনের বাসনা পূরণ করুক এবং দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে ছিটে থাকা সমগ্র মুসলিম উম্মার প্রতি আমরা আবারও জানাচ্ছি ঈদ মুবারক। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। আপনি আমাকে সময় দিয়েছেন, এজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা এবং আবারও ঈদ মুবারক। আপনি ভালো থাকুন। পরবর্তী কোনো এপিসোডে আপনাকে নিয়ে আবারও দেখা হবে, আবারও কথা হবে। ছড়িয়ে ছিটে থাকুক ঈদের আনন্দ এবং ঈদের মহিমা আমাদের সকল মানুষের প্রতি। পাশাপাশি ঈদের সাম্য সম্প্রীতি ছড়িয়ে পড়ুক আমাদের বাংলাদেশের প্রত্যেকটি পরিবারে, পরিজনে, ব্যক্তি বিশেষে। ঈদ মোবারক। ঈদ আসসালামু মোবারক। আলাইকুম। সালাম আলাইকুম।